প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সৃষ্টিকর্তার অসীম কৃপায় তোমরা তোমাদের পরিবার পরিজন বাসায় সুস্থ আছো এবং ভালো আছো। তো তোমাদের সাথে আবার দেখা হলো আমাদের দ্বিতীয় ক্লাসে। আজকে মূলত আমরা ক্লাস করব অষ্টম, নবম এবং দশম শ্রেণীর একটি কমন চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে? তোমরা যারা অষ্টম, নবম, দশম শ্রেণীর স্টুডেন্টরা আছো তারা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, এবং আমরা ম্যাথ ক্যালকুলেশনে যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। আমি কমেন্ট চেক করে পারলে এখন অ্যান্সার দেবো, অথবা পরবর্তী ক্লাসে আমরা অ্যান্সার করে দেবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে আমরা কমন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করি। সেই কমন চ্যাপ্টার ক্লাস 8-এর অনুশীলনী 6.1 এবং নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 12.2। সেটি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। তোমরা স্টুডেন্ট যারা ক্লাস 7-এ পড়েছো তারা বিভিন্ন সমীকরণের পক্ষান্তর, বর্জন বিধি, বিনিময় বিধি, বিভিন্ন বিধি সম্পর্কে জেনেছো সমীকরণে, এবং সেই সমীকরণগুলো ছিল এক চলক বিশিষ্ট। এক চলক বিশিষ্ট। এক মিনিট। তো যাই হোক, সাউন্ডে মনে একটু সমস্যা ছিল। তো তোমরা অষ্টম, নবম, দশম শ্রেণীর কমন একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম। যদি পূর্বে না শুনতে পারো এখন বলছি আবার, অষ্টম, নবম, দশম শ্রেণীর একটি কমন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। চ্যাপ্টারটি হচ্ছে অষ্টম শ্রেণীর 6.1 এবং নবম দশম শ্রেণীর 12.2। এবং এই চ্যাপ্টারের যে মূল কনসেপ্ট বা মূল থিওরিটির নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এই সরল সহ সমীকরণটা অষ্টম এবং নবম দশম দুজনেরই চ্যাপ্টারের অন্তর্গত একটি বিষয়। তো ক্লাস 7-এ যারা পড়েছে তোমরা স্টুডেন্টরা, তারা কিন্তু অলরেডি এক চলক বিশিষ্ট সমীকরণ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো 7-এ। আর নবম দশম শ্রেণী তোমরা তো অলরেডি অষ্টম শ্রেণী পার করে এসেছো। তো আমি জাস্ট এক চলক বিশিষ্ট সরল সমীকরণ সম্পর্কে একটু বলবো। দেখো, বেসিক্যালি চলক বিষয়টা কি? চলক তোমরা অনেকেই জানো, অনেকে হয়তো জানো না। চলক জিনিসটা কি? চলকের সাথে সংশ্লিষ্ট আর একটা বিষয় হচ্ছে ধ্রুবক। ধ্রুবক বা কনস্ট্যান্ট। একটা বিষয় একটু খেয়াল করে দেখো, আমি একটা সমীকরণ লিখছি, জাস্ট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 5। এটা দুই চলক বিশিষ্ট একঘাতী একটি সরল সমীকরণ। এখন এই সরল সমীকরণের ক্ষেত্রে এই সমীকরণটা সত্য হবে বেসিক্যালি কোন কোন কারণে? এই যে এক্স এবং ওয়াই দুইটা অজানা একটা মান, এই অজানা মানটা হতে পারে এক্সের মান হতে পারে 4, ওয়াইয়ের মান হতে পারে 1, দ্যাট মিন্স 5, অথবা এক্সের মান 3, ওয়াইয়ের মান 2, দ্যাট মিন্স 5, অথবা এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, এভাবে হতে পারে 5। এভাবে অসংখ্য মান দেওয়া যাবে, অসংখ্য। এই যে এক্সের মানটা বিভিন্ন সময় বিভিন্ন রকম মানের জন্য সমীকরণটি সত্য হচ্ছে, আবার ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য সমীকরণটি সত্য হচ্ছে। 5 ইজ ফিক্সড, 5-এর মানটা কখনো চেঞ্জ হবে না। সো 5 এখানে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর এক্স এবং ওয়াই এই দুইটার মান যে বারবার পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তিত মান যে সকল এরকম আক্ষরিক সহগে যে সকল মান এরকম পরিবর্তিত হবে ওদেরকে আমরা বলবো চলক, অর্থাৎ যার মান নির্দিষ্ট নয়, পরিবর্তনশীল, সেটা হচ্ছে চলক। চলকের মান অসংখ্য হতে পারে। তো এই চলক একঘাতী কেন বলছি দেখো, আমি এখানে এক্স লিখলাম, পাওয়ার দিলাম 2। এক্সের ঘাত, এটা অবশ্যই ঘাত বা পাওয়ার বলি আমরা। এক্সের ঘাত বা পাওয়ার যদি 2 হয় তাহলে সেটাকে বলবো আমরা দ্বিঘাত। আর এক্সের পাওয়ার যদি 1 হয়, 1 আমরা সাধারণত শো করি না বা দেখাই না, বাট কোনো একটা নির্দিষ্ট চলকের পাওয়ার না থাকলে ডেফিনেটলি সেটা 1 নির্দেশ করে। এটারও 1, তাহলে বলা যায় যে এখানে যে দুইটি চলক আছে, দুটি চলকেরই মাত্রা বা পাওয়ার হচ্ছে 1। সুতরাং এগুলো হচ্ছে একঘাতী সমীকরণ। এখানে দুই চলক বিশিষ্ট, অর্থাৎ চলক হচ্ছে দুইটা, অজানা বা অজ্ঞাত রাশি হচ্ছে দুইটা। আমরা ক্লাস 7-এ পড়েছিলাম 2x + 1 = 3।
এইটা ছিল একঘাতী এক চলক বিশিষ্ট সমীকরণ। আর আমরা এই চ্যাপ্টারে শিখব দুই চলক বিশিষ্ট সমীকরণ। এখন আসি যে সরল সমীকরণ বুঝলাম এক চলক বিশিষ্ট বা দুই চলক। এখন আমরা সহ সমীকরণ বিষয়টা কি দেখো। আমি আরও একটি সমীকরণ লিখি, দেখো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 3, দুইটা ইকুয়েশন। এই দুইটা সমীকরণে এইটার মান এক্স্যাক্টলি আমি যদি 4 ধরি, 4 প্লাস 1 ইকুয়াল 5, যেখানে x এর ভ্যালু ধরলাম 4 এবং y এর ভ্যালু ধরলাম 1। এইখানে এই মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে রেজাল্ট কি আসে 3। দ্যাট মিন্স x এবং y এর মান 4, 1, x এর মান 4, y এর মান 1 এর জন্য দুইটা সমীকরণ, একাধিক সমীকরণ, এরকম একাধিক সমীকরণ যদি সত্য হয় বা সিদ্ধ হয় তাহলে একটিকে আরেকটির সহ সমীকরণ বলবো আমরা, সাহায্যকারী বলতে পারো তোমরা। অর্থাৎ একটি সমীকরণ চলকের একটি নির্দিষ্ট মানের জন্য যদি একাধিক সমীকরণ সিদ্ধ হয় বা সত্য হয় তাদেরকে বলবো আমরা সহ সমীকরণ। এই দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ আমরা কিভাবে এই অজ্ঞাত রাশিগুলোর মান বের করব তার কয়েকটি পদ্ধতি আলোচিত আছে। অষ্টম শ্রেণীতে দুইটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। অষ্টম শ্রেণী দুইটি পদ্ধতির কথা আলোচনা করা হয়েছে। নাম্বার 1 প্রতিস্থাপন পদ্ধতি। নাম্বার 2 অপনয়ন পদ্ধতি। দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আর দশম শ্রেণীতে আমাদের অতিরিক্ত হিসেবে এই দুইটা সহ আর গুণ পদ্ধতি আছে, আর গুণ পদ্ধতি আছে, লেখ পদ্ধতি বা লেখের সাহায্যে। দশম শ্রেণীর জন্য অতিরিক্ত দুইটা পদ্ধতি আছে। এছাড়াও সমীকরণ কিন্তু আরও অনেকভাবে সমাধান করা যায়। তার মধ্যে নির্ণায়ক একটি পদ্ধতি, যেটা আরও উচ্চ মাধ্যমিক লেভেলে যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা পাবে। ঠিক আছে, তো এতটুকু তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা তোমরা অলরেডি অনলাইনে আসছো, হ্যাঁ, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও যেন তোমাদের বন্ধুরাও ক্লাসটি দেখতে পারে। ঠিক আছে, ওকে। আমরা আজকে মূলত আলোচনা করব প্রতিস্থাপন এবং অপনয়ন, যেটা অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য। অষ্টম শ্রেণীতে এই দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। ফার্স্টে এসে প্রতিস্থাপন জিনিসটা কি আসলে? শব্দটি থেকেই পুরোপুরি অনেকটা 50% অর্থ কিন্তু চলে আসছে। প্রতিস্থাপন অর্থাৎ একজনের রিপ্লেসে আরেকজনকে স্থাপন করা, একটার পরিবর্তে আর একটাকে বসানো, এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। সরল সহ সমীকরণ, ধরো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 7, এটা একটা সমীকরণ। ঠিক আরেকটি সমীকরণ লিখলাম x মাইনাস ওয়াই ইকুয়াল 4, এটি আরেকটি সমীকরণ। আমি 3 লিখি। এটি আরেকটি সমীকরণ, দুইটি সমীকরণ। এই সমীকরণ দুইটা প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা হচ্ছে যে এই দুইটা সমীকরণের যে কোনো একটি সমীকরণ থেকে যে কোনো একটি চলককে বেছে নিয়ে একটি চলককে আরেকটি চলকের মাধ্যমে প্রকাশ করা, একজনকে আরেকজনের মাধ্যমে প্রকাশ করা। দ্যাট মিনস এটা বোঝাচ্ছি, ধরো আমি এক্স প্লাস ওয়াই সমীকরণটা নিলাম, এখান থেকে আমি এক্সকে আইডেন্টিফাই করে আমি ওয়াইটাকে ওই পাশে পক্ষান্তর করে দিব, 7 মাইনাস ওয়াই, এক্স ইজ ইকুয়াল 7 মাইনাস ওয়াই। অর্থাৎ এক্সকে প্রকাশ করলাম, এটা প্রকাশ হলো ওয়াই এর মাধ্যমে। দ্যাট মিন্স এক্সকে প্রকাশ করলাম ওয়াই চলকের মাধ্যমে। এই কথাটা বললাম যে একটি চলককে প্রকাশ করতে হবে আরেকটি চলকের মাধ্যমে।
এই একটি চলকের সিঙ্গেল একটি চলকের যেই মানটি পেলাম অন্য চলকের মাধ্যমে, উক্ত মানকে অবশিষ্ট যে সমীকরণ আছে উক্ত সমীকরণে আমরা রিপ্লেস করে দিব, বসিয়ে দিব। বসিয়ে আমরা এক চলক বিশিষ্ট একটি সমীকরণ তৈরি করব। যেমন আমরা এই সমীকরণটা যদি নেই, এটা 1 নং থেকে ছিল, এটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দিই, এটা 2 নম্বর ইকুয়েশন দেই, তাহলে আমরা 2 নংয়ে বসিয়ে দিব। দেখো 2 নংয়ে আমরা কি পাই? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 3, তাই না? তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই। এই যে এক্সটা দেখছো, এক্সের রিপ্লেসে বরাবর এই মানটা বসে যাবে, 7 মাইনাস ওয়াই, দ্যাট মিনস 7 মাইনাস ওয়াই, অর্থাৎ এক্সের জায়গায় 7 মাইনাস ওয়াই রিপ্লেস হলো। এটাই হচ্ছে প্রতিস্থাপন। আর অবশিষ্ট মাইনাস ওয়াই তো আমাদের পূর্বেই ছিল 3, দ্যাট মিনস দাঁড়াচ্ছে 7 মাইনাস, যেহেতু দুইটাই মাইনাস, একই চিহ্ন বিশিষ্ট পদগুলো অবশ্যই যোগ করতে হয়, তাহলে 2y ইজ ইকুয়াল 3। সো আমরা এটা লিখতে পারি, আমরা পক্ষান্তর করি, মাইনাস 2yকে ওই পাশে রিপ্লেস করে দিই, 3কে এই পাশে রিপ্লেস করলে 7 মাইনাস 3 ইকুয়াল টু y। আমরা একটু সাইডে লিখি। তোমরা জানো 7 থেকে 3 গেলে অবশিষ্ট থাকে 4, ও পাশে থাকে 2y, তাহলে আমরা লিখতে পারি 2y ইকুয়াল 4 বা y সমান সমান, তুমি 2কে ওই পাশে পক্ষান্তর করলে এটা অবশ্যই ভাগ হয়ে যাবে, দ্যাট মিন্স y এর ভ্যালু আসছে 2, 2 4-এর মধ্যে 2 বার যায়, দ্যাট মিন্স y এর মানটা এখানে বেসিক্যালি হবে 2। দেখো একটু খেয়াল করে দেখো। আচ্ছা, আমাদের আরও একটি চলকের মান কিন্তু বাকি আছে। আমরা এক্সকে যে y এর মাধ্যমে যে চলককে প্রকাশ করেছিলাম, ওটাকে যদি 3 নম্বর সমীকরণ মার্ক করি, 3 নং সমীকরণ মার্ক করে থাকি, তাহলে ওই সমীকরণে y এর ভ্যালু বসিয়ে দিলে কিন্তু x এর একটা ভ্যালু চলে আসে। তাহলে আমরা 3 নং থেকে যদি লিখি x ইজ ইকুয়াল 7 মাইনাস y এর ভ্যালু হচ্ছে 2, দ্যাট মিনস 5, অর্থাৎ x এর মান, এখানে x এর মান আসতেছে 5 আর y এর মান আসতেছে 2। এই যে একটা নির্দিষ্ট মানের জন্য দুইটা সমীকরণ একত্রে সত্য হচ্ছে বা সিদ্ধ হচ্ছে, এই জন্য এই দুইটা সমীকরণকে আমরা বলবো সরল সহ সমীকরণ। সরল বলতেছি এই কারণে, কারণ এরা একঘাতী, আর একজন আরেকজন দুইটা সমীকরণেই একই মানের জন্য দুইটা সমীকরণ সত্য হচ্ছে, এই কারণে বলবো এটা সরল সহ সমীকরণ। বুঝতে পেরেছ? সাথে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটাও কিন্তু বুঝে গেলাম। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিটা হচ্ছে যে একটা সমীকরণ থেকে, যে কোনো একটা সমীকরণ থেকে একটি চলককে আরেকটি চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। উক্ত চলকের মান অবশিষ্ট সমীকরণে বসিয়ে এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি করে একটি চলকের ভ্যালু বের করতে হবে। উক্ত ভ্যালু যে কোনো একটা সমীকরণে বসালেই তোমার আরেকটি চলকের ভ্যালু চলে আসবে। বুঝতে পেরেছ? তোমরা যারা এখনও অনলাইন ক্লাসে যুক্ত হও না, তারা দ্রুত যুক্ত হয় এবং প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দাও এবং প্রত্যেক কমেন্ট করো। অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন জায়গায় প্রবলেম হয়েছে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটের যে ছবিটা সেটাও তোমরা আপলোড করে দিতে পারো কমেন্টে। ঠিক আছে? তো আমরা সেকেন্ড স্টেপ অপনয়ন সম্পর্কে একটু জানব। অপনয়ন, অপনয়ন একটি সমাধান পদ্ধতি। এই পদ্ধতির রুলসটা কি আসলে? ধরো 2x প্লাস y ইকুয়াল 3, এটা একটা সমীকরণ। এর আর একটা সহ সমীকরণ হচ্ছে x প্লাস 4y ইকুয়াল 5। ঠিক আছে? এই দুইটা একটি একঘাতী সরল সহ সমীকরণ। তো যেটা বলছিলাম, এই সমীকরণটা চাইলে তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো, কিন্তু আমি যেহেতু অপনয়ন পদ্ধতিতে একটু দেখব, সেহেতু অপনয়ন সিস্টেমটা সম্পর্কে বলবো। দেখো, অপনয়ন সিস্টেমের প্রথম স্টেপটা হচ্ছে যে এই দুইটা সমীকরণের যে কোনো একটি চলককে টার্গেট করতে হবে। একটি চলককে টার্গেট করতে হবে এই কারণে বলছি যে যেই চলককে টার্গেট করবা ওইটার সহগ, সাংখ্যিক সহগ বা আক্ষরিক সহগ সেম বানাবো, আমরা একই বানাবো।
অর্থাৎ উপরের সমীকরণে এক্স এর চলক আছে 2, নিচের চলকে এক্স এর সহগ আছে 1। উপরেরটা এক্স এর সহগ 2, নিচেরটা 1। এই দুইটা চলকের সহগ যদি আমরা একই করতে চাই তাহলে নিচের সমীকরণটাকে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 2, তাহলে ইন্টু 2 দিয়ে করতে হবে, এপাশেও ইন্টু 2 করতে হবে। ইন্টু 2 করলে অর্থাৎ এক্সের সাথে যদি 2 গুণ করি তাহলে 2x মিলে যাবে। কিন্তু সেক্ষেত্রে আমরা এই চলক দুটিকে তার পরের স্টেপটা হচ্ছে যোগ অথবা বিয়োগের মাধ্যমে, সুবিধা মতো যোগ এবং বিয়োগের মাধ্যমে যে কোনো একটি চলকের ভ্যালু বের করতে পারবো। অথবা আমরা যদি এক্সেরটা সমান না করে ওয়াইয়েরটা সমান করতে চাই, দ্যাট মিন্স উপরে ওয়াইয়ের সহগ আছে 1, নিচে ওয়াইয়ের সহগ আছে 4। আমি উপরের ওয়াইয়ের সহগ 4 বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? তো তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে আমি যদি ওয়াইকে ভ্যানিশ করতে চাই, ওয়াইকে টার্গেট করি, তাহলে আমি লিখব 1 নংকে 4 দ্বারা এবং 2 নংকে কিন্তু আমরা কোনো কিছু দিয়ে গুণ করছি না, তারপরেও সিম্পলি আমরা 1 দিয়ে গুণ করে শো করতে পারি। 2 নংকে 1 দ্বারা গুণ করে পাই। আমরা যদি কোনো সমীকরণের মানের পরিবর্তন করতে না চাই তাহলে উক্ত সমীকরণকে শুধুমাত্র 1 দ্বারা গুণ করলেই চলবে। যদি কোনো মানের পরিবর্তন করবে না, যা আছে সেম সেটাই থাকবে। আর যদি মানের পরিবর্তন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে সুবিধা মতো সাংখ্যিক মান বা আক্ষরিক মান দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে আমি 1 নংকে 4 দিয়ে গুণ করব, তাহলে 4 গুণ 2 ইজ ইকুয়াল 8। প্রত্যেক পদকেই গুণ করতে হবে। 4 গুণ y, দ্যাট মিন্স 4y। 4 গুণ 3, দ্যাট মিন্স 12। নিচেটা 1 দিয়ে গুণ, তাহলে x প্লাস 4y ইকুয়াল 5। এটা যেহেতু 1 দিয়ে গুণ তাই মানের কোনো পরিবর্তন হবে না। এর পরের স্টেপটা ছিল আমাদের যোগ অথবা বিয়োগ, সুবিধা মতো সেটা। আমরা যেহেতু ওয়াইকে কি করেছি, সহগ সমান করেছি, তাই আমাদের উদ্দেশ্য থাকবে ওয়াইকে ভ্যানিশ করা। তো ওয়াইকে ভ্যানিশ করতে গেলে দুইটা একই সিম্বল, সো আমরা বিয়োগ করলে সিম্বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি বিয়োগ করি তাহলে প্রত্যেকটা সিম্বলই চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে 12 থেকে 5 গেলে থাকবে অনলি 7। এখানে 4y মাইনাস 4y প্লাস, দ্যাট মিন্স এটা ভ্যানিশ। 8x থেকে x চলে গেলে থাকে 7x, দ্যাট মিন্স আসলো 7x ইজ ইকুয়াল টু 7। এটা এক চলক বিশিষ্ট একটি সমীকরণে পরিণত হলো। এখান থেকে আমরা চাইলে x এর ভ্যালু বের করে নিতে পারি। x সমান সমান 7 ডিভাইডেড বাই 7, সো x ইজ ইকুয়াল 1, তাই না? x এর একটা ভ্যালু চলে আসছে। এটা কিসের মাধ্যমে? গুণ বা ভাগের মাধ্যমে অপনয়ন পদ্ধতিটা সমাধান করতে পারি। x এর ভ্যালুটা আমরা এই দুইটা সমীকরণের যে কোনো একটিতে ইনপুট করলেই আমরা দ্বিতীয় চলকের মানটি পেয়ে যাব। কোনটাই করব? একই করি, দেখো 1 নংয়ে x এর মান বসিয়ে পাই, তাহলে x এর যদি তুমি মান বসাও তাহলে 2x এর রিপ্লেসে বসে যাবে ডিরেক্টলি 1 প্লাস y ইকুয়াল 3, দ্যাট মিন্স 2 প্লাস y equal 3 and then y equal 3 minus 2, so y is equal 1. y এর ভ্যালু একই আসছে, 1 আসছে, তাই না? আর আমরা অ্যান্সারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করব যে অ্যান্সারের ক্ষেত্রে আমরা যে নির্ণয় সমাধানটা লিখব, নির্ণয় সমাধান ক্রমজোড় আকারে অ্যান্সারটা লিখব, অবশ্যই ক্রমজোড় আকারে। দ্যাট মিন্স x, y, এটা একটা ক্রমজোড়। আমরা সেট থেকে এটা শিখেছিলাম ক্রমজোড় কি জিনিস। x, y ইজ ইকুয়াল 1 1, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অপনয়ন সিস্টেম। তো আমাদের এই অপনয়ন সিস্টেমে যদি কারোর কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানিয়ে রাখবে, আমরা পরবর্তী ক্লাসে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
তাহলে অপনয়ন সিস্টেমটা কি, যে দুইটা সমীকরণ থাকবে সরল সহ সমীকরণ। এই দুইটা সরল সহ সমীকরণের ক্ষেত্রে যে কোনো একটি চলকে টার্গেট করে তার সহগ সমান করে আমরা যোগ বিয়োগ, সুবিধা মতো যোগ বিয়োগের মাধ্যমে আমরা একটি চলকের মান বের করতে পারি। ঠিক আছে, তো আমরা ক্লাস 8-এর এক বই থেকে একটা ম্যাথ সলভ করব। একটা ম্যাথ আমরা সলভ করব। আচ্ছা, তোমরা যারা ক্লাস 8-এ আছো, অনুশীলনী 6.1 এই চ্যাপ্টারটা, আর যারা ক্লাস 9-10-এ আছো তাদের 12.2। 12.2-এর প্রথম দুইটা পদ্ধতি প্রতিস্থাপন আর অপনয়ন, এবং লাস্ট যে পদ্ধতি সেটা হচ্ছে আড়গুণ পদ্ধতি। আমরা পরবর্তী ক্লাসে আড়গুণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখো, তোমরা ক্লাস 8-এর স্টুডেন্টরা বের করতে পারো 105 পৃষ্ঠার 6.1 এর 1 থেকে 12 পর্যন্ত সকল অঙ্কগুলোর প্রতিস্থাপন পদ্ধতিতে করতে বলা হয়েছে। তো সেখান থেকে আমি একটা অঙ্ক নিলাম। দেখো, আমরা 5 নম্বর অঙ্কটা নিলাম। 3x - 2y = 0। এটি একটি সমীকরণ, সাথে সহ সমীকরণ দিয়েছে 17x - 7y = 13। সো আমরা প্রথমে যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে দুইটা সমীকরণকে দুইটা ইকুয়েশনে মার্ক করব। সো আমরা এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা 2 নম্বর ইকুয়েশন পয়েন্ট আউট করলাম। তো আমরা বলেছিলাম যে যে কোনো একটি সমীকরণ থেকেই একটি চলককে আরেকটি চলকের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটি চলক নিই। আমার কাছে মনে হচ্ছে যে 1 নং সমীকরণটি একটু ছোট, তুলনামূলক ছোট, এবং খুব সহজেই একটি চলককে আরেকটি চলকের মাধ্যমে প্রতিস্থাপন বসানো যাবে। দেখো, 1 নং সমীকরণ থেকে পাই। সো আমরা লিখতে পারি 3x - 2y = 0। এখান থেকে যে কোনো একটি চলককে আরেকটি চলকের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আমরা x-কে প্রকাশ করি। 3x = -2y-কে ওপাশে নিয়ে গেলে এটা +2y হয়ে যাবে, শূন্যের সাথে যোগ করলে +2y হবে। সো আমরা লিখতে পারি x = আমরা 3-কে ওই পাশে রিপ্লেস করে দিই, তাহলে গুণ ছিল, ওপাশে গিয়ে হয়ে যাবে ভাগ। দ্যাট ইজ, এটা হচ্ছে থার্ড ইকুয়েশন। প্রতিস্থাপন পদ্ধতিতে সবসময় 3টা ইকুয়েশনের বেশি ইকুয়েশন আসার কথা না। হ্যাঁ, অঙ্কটা যদি জটিল হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো ইকুয়েশন বাড়তে পারে। তো আমরা এখন লিখতে পারি, এখন অবশিষ্ট সমীকরণ যেটা ছিল সেটা 2 নং। 2 নংয়ে আমরা x-এর রিপ্লেসে, যেখানে x ছিল সেই x-এর রিপ্লেসে আমরা 2y/3 এই মানটা বসিয়ে দিব। তাহলে 2 নং এ x = 2y/3 বসিয়ে পাই। এটা কিন্তু কখনোই x-এর মান বলা যাবে না, এক্স্যাক্টলি x-এর মান বলা যাবে না, কারণ এখানে যেহেতু অন্য একটি চলক আছে, অন্য চলকের আকারে এটা একটা সমীকরণ। সো আমরা পুরো সমীকরণেরটাই বসাচ্ছি। তাহলে 2y/3 বসিয়ে পাই। সো আমরা বসায়, দেখো 17x। সো x-এর জায়গায় আমরা রিপ্লেস করে দিই পুরো মানটা। x-এর জায়গায় বসে যাবে 2y/3, মাইনাস ছিল আমাদের আরও 7y = 13। এটা ছিল। সো আমরা ভগ্নাংশের সাথে কোনো সিঙ্গেল সংখ্যাকে গুণ করে কিভাবে, যে লবের সাথে শুধুমাত্র লবের গুণ হবে। তাহলে 17 × 2 34 /3 minus 7y equal 13 34y। ঠিক আছে, এরপরেরটা আমরা এই সাইডে করি। দেখো, আমরা এই দুইটা সমীকরণের এই যে বাম পক্ষের যে সাইডটা দেখছো,
এখানে এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি হয়েছে কিন্তু। সো আমরা এখানে লসাগু করে এটা সলভ করতে পারি। কিভাবে? এটা লসাগু ডেফিনেটলি 3 হবে, বা 3 উপরে থাকবে 34y মাইনাস 3 ইন্টু 7, দ্যাট মিনস 21y ইকুয়াল 13. So 34 minus 21 is equal 13y by 3 equal 13. So আমরা এখান থেকে লিখতে পারি 13y, আমরা যদি আড়াআড়ি গুণ করি, এটার নিচে যদি 1 ধরি, 1 কাউন্ট করি, তাহলে 13y ইন্টু 1 ইজ ইকুয়াল 13y, আর 3 ইন্টু 13 এটা আমরা গুণ না করে এভাবে আমরা বসিয়ে রাখতে পারি। চাইলে তুমি গুণও করে ফেলতে পারো। সো আমরা 13কে ওই পাশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে, 13 ইন্টু 3 ডিভাইডেড বাই 13. সো 13 দেখা যাচ্ছে এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো ওয়াইয়ের ভ্যালু থাকছে y ইজ ইকুয়াল 3. সো ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম কিন্তু আমরা। এতটুকু তোমরা বুঝতে পেরেছো কি না? সো আমরা দেখো এখন ওয়াইয়ের যে ভ্যালুটা পেলাম, এই ওয়াইয়ের ভ্যালুটা আমরা যে থার্ড ইকুয়েশন আসছিল x ইজ ইকুয়াল টু 2y বাই 3, এখানে যদি ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিই তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। সো আমরা উপরের দিকে মুছে একটু দেখো, লিখব y এর মান। এখন y এর এক্স্যাক্টলি মান চলে আসছে। y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে পাই। 3 নং সমীকরণ ছিল x is equal to 2y, y means হচ্ছে 3, y এর মান ডিভাইড বাই 3. সো এখানে 3 ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো x এর ভ্যালু আসতেছে অনলি 2. সো আমাদের সমাধানটা কি আসলো তাহলে? নির্ণেয় সমাধান x, y, এটা ক্রমজোড় আকারে, ইজ ইকুয়াল x এর ভ্যালু আসছে 2 আর y এর ভ্যালু আসছে 3. বুঝতে পেরেছো তো তোমরা? এটা ছিল আমাদের প্রতিস্থাপন একটি পদ্ধতির একটি ম্যাথ সলভ, যেটা 6.1-এর 5 নম্বর অঙ্ক, ক্লাস 8-এর। তো আমরা এর পরবর্তী ক্লাসে বাকি আরও প্রতিস্থাপন পদ্ধতিতে আরও একটি অঙ্ক করে অপনয়ন পদ্ধতির কিছু অঙ্ক আমরা সলভ করবো ইনশাআল্লাহ। তোমরা যেটা করবা, তোমরা বাসায় প্রতিস্থাপন পদ্ধতিতে যতগুলো অঙ্ক আছে তোমরা বাসায় চেষ্টা করবে। সবাই বাসায় একটু সময় দিবে, যেহেতু বিদ্যালয় বন্ধ, বিভিন্ন কোচিং বা প্রাইভেট বন্ধ। সো তোমরা বাসায় একটু ভালো করে পড়াশোনা করবে, বাসায় সময় দিবে, প্রত্যেকে এফোর্ট দিবে। হ্যাঁ, প্রত্যেকটা একটা নিজস্ব রুটিন করে পড়াশোনা করার চেষ্টা করবে। ঠিক আছে? আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো প্রত্যেকে, এই দোয়া কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।